ধান কেনায় সমস্যা মেটাতে এবার পদক্ষেপ খাদ্য দপ্তরে। এবারে ধান কেনার সমস্যাটা এক্স্যাক্টলি কোথায় হতো? একজন কৃষক তিনি তার থেকে বস্তা বস্তা ধান নিয়ে গিয়েছেন, কুইন্টাল কুইন্টাল ধান তিনি নিয়ে গিয়েছেন, কিন্তু সেখান থেকে তাকে বলা হলো যে না, আজ ধান বিক্রি করা যাবে না, ধান ক্রয় কেন্দ্র থেকে তাকে ফিরে আসতে হলো। এবার খাদ্য দপ্তরের তরফ থেকে একটা পোর্টাল চালু করা হলো, যে পোর্টালে তিনি গিয়ে দেখতে পারবেন যে হ্যাঁ, আজকে ডেটে স্পেসিফিক্যালি ধান কেনা বিক্রি করা যাবে কিনা। এই পুরো বিষয়টা আরো সরলীকরণ করতে এই ব্যবস্থা। তার কারণ যখনই একজনকে ফিরে আসতে হতো এই ধান বিক্রি করতে গিয়ে, তখনই ফড়েরা মাঝখানে এসে তারা তাদের দাপট দেখাতো। এই ফড়েদের দাপটও কমবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। আসুন ধানের গোলা যাকে বলা হয়, মানে আমাদের রাজ্যের বর্ধমান, সেখানে চলে যাই। আমাদের প্রতিনিধি শরদিন্দু রয়েছে সঙ্গে। শরদিন্দু, এই পোর্টাল চালু হলে এই যে সমস্যা মেটানোর একটা পদক্ষেপ খাদ্য দপ্তরের তরফ থেকে করা হচ্ছে, কি মনে হয় সত্যি সত্যি যেই যেই সমস্যাগুলো হতো সেগুলো কি অ্যাড্রেস করা যাবে? একেবারেই দেখো, এই পোর্টাল চালু হয়ে গেছে এবং 2রা নভেম্বর থেকে ধান কেনা হচ্ছে এবং চাষি যেদিন ধান কাটা শুরু করছে সেদিনই কিন্তু সে পোর্টালের ডেট নিয়ে নিতে পারছে, অর্থাৎ 1 মাস পরের ডেটও সে কিন্তু আজকেই নিয়ে নিতে পারছে যে অমুক তারিখ আমি ধান বিক্রি করব। ফলে ধান উঠে সেই ধান বস্তাবন্দি করে সেই ডেটে তার ইচ্ছামতো সে নিয়ে যেতে পারছে। এই সুবিধাটা এখন কৃষকরা পাচ্ছে। এছাড়াও যদি সে এই যে অনলাইনে স্বচ্ছন্দ বোধ না করে, তাহলে নিকটবর্তী যে ধান ক্রয় কেন্দ্র আছে সেখানে যেও তার ইচ্ছা মতো ডেট নিতে পারছে। এর ফলে যেটা হচ্ছে যে ফড়েদের, তুমি যেটা বলছিলে যে ফড়েদের যে দাদাগিরিটা ছিল, যে মাতব্বরিটা ছিল, সেটা অনেকটাই বন্ধ করা সম্ভব হচ্ছে, কারণ চাষিরা তার ইচ্ছা মতো ডেট নিতে পারছে, সেই ডেটে যে সে ধানটা বিক্রি করতে পারছে। তার ফলে এই যে ফড়েরা যে অভাবী বিক্রি হতো বা চাষিদের কাছ থেকে কম টাকায় ধান কিনে নিয়ে তারা বিক্রি করতো, সেই জায়গাটা বন্ধ করা গেছে বলে দাবি করছে খাদ্য দপ্তর। এটা খুবই ভালো কথা শরদিন্দু। আগামী দিনে ঠিক কি হয় আমাদেরও নজর থাকবে সেদিকে। আর দেখুন, এবার একটা গ্রামের ছবি দেখাবো, যে গ্রামে জল আছে শুধুমাত্র সাইনবোর্ডে। ভাবছেন হেয়ালি করছি, একেবারেই হেয়ালি করছি না। পুরুলিয়ার লাগদা গ্রাম, সেখানে সাইনবোর্ড টাঙানো রয়েছে সজল গ্রাম বলে, কিন্তু সেই সজল গ্রামে জল নেই। কল আছে কিন্তু তা বিকল। আসুন আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, শুধু সাইনবোর্ডে সজল গ্রাম লেখা থাকলে তো সাধারণ মানুষের তেষ্টা মিটবে না, এর জন্য কি ব্যবস্থা করা হচ্ছে পিএইচির তরফ থেকে? দেখো, গ্রামের মানুষ যারা, তারা বারে বারে অভিযোগ করেছে, এটা প্রায় 1.5 বছর হতে চললো। গ্রামের প্রতিটি ঘরে কল বসানো হয়েছে, নলবাহিত পানীয় জল দেওয়ার কথা। গ্রামের মাথায় রয়েছে সজল প্রকল্পের বোর্ড, এবং তুমি বোর্ড দেখলে মনে হবে যে এই গ্রামের মানুষ তারা বাড়িতে বসেই জল পাচ্ছে। কিন্তু প্রায় 1.5 বছর পেরিয়ে গেল, এই প্রকল্পর জল কিন্তু পাচ্ছে না লাগদা গ্রামের মানুষ। তারা স্থানীয় পঞ্চায়েত অফিসে বারে বারে জানিয়েছে, এবং পঞ্চায়েত প্রধান তিনি নিজেই অভিযোগ করছেন যে পিএইচই দপ্তর বা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের যে কন্ট্রাক্টর, তিনি ঠিকঠাক কাজ করেননি। ফলে পাইপ লাইনে ত্রুটি রয়েছে, আর এই ত্রুটি কতদিনে ঠিক হবে তা কেউ জানে না। ফলে স্বাভাবিকভাবেই এই লাগদা গ্রাম পঞ্চায়েতের মানুষ সজল প্রকল্পের জল পাচ্ছে না। তারা কল পেয়েছে, তাদের বাড়িতে লাইন এসেছে, কিন্তু সেই লাইনে এক ফোঁটাও জল পাচ্ছে না। সজল নামেই আসলে ব্যাপারটা পুরোটাই নির্জল। আমরা আরামবাগের ছবি দেখাবো। এই আরামবাগে পিএইচির মানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে পাইপলাইন, জলের পাইপলাইন, তা কেটে জল চুরি হচ্ছে। ভাবুন একবার, বালি চুরি, কয়লা চুরি, এরকম বিভিন্ন কিছু প্রাকৃতিক সম্পদ চুরি তো হয়, আমরা জানি, শুনেছি, কিন্তু জল চুরি, তাও আবার পিএইচির জলের পাইপলাইন কেটে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া পদক্ষেপের পর ইতিমধ্যেই কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে। আরামবাগের ছবি আপনাদের দেখাচ্ছি। শুভদীপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভদীপ,
একেবারেই দেখো, পিএইচির যে অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন, তারপরে কিন্তু আসরে নামে পিএইচি এবং ব্লক ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা। তারা পরিদর্শনে গিয়েই দেখতে পান যে একাধিক বাড়িতে কিন্তু রিজার্ভারে পিএইচির লাইন কেটে রিজার্ভারে জল মজুত করা হচ্ছে। সেটা একেবারেই বেআইনি, কারণ 55 লিটার করে ব্যক্তি পিছু প্রতিদিন জল বরাদ্দ রয়েছে পিএইচির তরফে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে 1000 লিটার 700 লিটারের ট্যাঙ্ক কিন্তু ভর্তি করে নেওয়া হচ্ছে পিএইচির এই পরিশুদ্ধ পানীয় জল। এর ফলে বহু জায়গায় কিন্তু জলকষ্ট রয়ে গেছে, বহু ট্যাপে জল পড়ছে না। এরপরেই আসরে নামে পিএইচি এবং তা ইতিমধ্যেই সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করেছে আরামবাগ মহকুমার 6টি ব্লকেই। এরপর এই জলের সমস্যা মেটে কিনে সেই দিকেই কিন্তু নজর থাকবে সকলের। রুমেলা। বেশ, এবার আলু ব্যবসায়ীদের কর্মবিরতি যা চলছিল তা প্রত্যাহারের খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সেই খবরের দিকে নজর রাখি। ইতিমধ্যেই আমরা যা জানি যে কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই তারা তাদের এই কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। যেই কর্মবিরতি চলতে থাকলে আপনার পকেটে টান পড়তোই, তার কারণ বাজারে গেলে আলুর দামে ছ্যাঁকা খেতে হচ্ছিল। ইতিমধ্যেই আমরা জানি আজ বিভিন্ন বাজারে সেখানে কেজি প্রতি আলুর দাম 1 টাকা থেকে 2 টাকা বেড়ে গিয়েছে। কর্মবিরতি প্রত্যাহারের পর কি হলো, তারা কি আশ্বাস পেলেন, আমরা জানবো। আমাদের প্রতিনিধি শরদিন্দু রয়েছেন সঙ্গে। শরদিন্দু, দেখো, বর্ধমানে আজকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির বৈঠক ছিল এবং সেই বৈঠকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে ধর্মঘট থেকে সরে আসার। কারণ গতকালই কৃষি বিপণন মন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন যে তাদের যে দাবি তা মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি নিজে কথা বলবেন, আলোচনা করবেন, তাই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হোক। এবং এই যে কৃষি বিপণন মন্ত্রীর আশ্বাস, সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই মূলত তারা ধর্মঘট তুলে নিলেন। কারণ তারা যেটা করেছিলেন যে যেহেতু আলুর দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে রাজ্য সরকার সীমান্ত বিভিন্ন অন্য রাজ্যে আলু পাঠানো বন্ধ করে দিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতেই তারা আলুর ধর্মঘট ডেকেছিল এবং তার ফলে আজকে হিমঘরগুলি থেকে আলু বের হওয়া বন্ধ ছিল। তার ফলে খুচরো বাজারে আলুর দাম বাড়তে শুরু করেছিল এবং আলু ব্যবসায়ী সমিতিরা তার সদস্যরা আশ্বাস দিয়েছে যে আগামীকাল অর্থাৎ বুধবার রাত থেকেই আবার হিমঘরগুলি চালু হয়ে যাবে, সেখান থেকে আলু বের করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং বৃহস্পতি শুক্রবারের মধ্যে খুচরো বাজারে সেই আলু চলে আসবে। ফলে এই যে দাম বাড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল তার থেকে স্বস্তি মিলবে, এমনটাই মনে করছেন তারা। সব মিলিয়ে এই যে আলুর ধর্মঘটের জেরে দাম বাড়া নিয়ে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, একটা চিন্তার ভাঁজ পড়েছিল সকলের মনে, তার থেকে অনেকটাই স্বস্তি পাবেন বাসিন্দারা, এমনটাই মনে। বেশ, আমাদেরও নজর থাকছে সেদিকে। কুলতলিতে অবাধে কেটে দেওয়া হচ্ছিল ম্যানগ্রোভ অরণ্য। এবার ভাবছেন কেন? আসলে ম্যানগ্রোভ অরণ্য কেটে সেখানে তৈরি করা হচ্ছিল ভেরি। আমাদের খবর দেখানোর পর ব্যবস্থা নেওয়া কি হলো আদৌ? কি হচ্ছে সেখানে? আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই দেখো, কুলতলি বিধানসভা কেন্দ্রের যে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত রয়েছে, পিয়ালি নদী, সেই পিয়ালি নদী এবং মাতলা নদী যে সংযোগস্থল, সেখানেই অবাধে ম্যানগ্রোভ গাছ কেটে সেখানে ভেড়ি বাড়ানোর কাজ, অর্থাৎ ভেড়ির যে আয়তন ছিল সেই আয়তন বাড়ানোর কাজ চলছে এবং দিনের আলোতে একের পর এক মোটা মোটা ম্যানগ্রোভের গাছ সেগুলো সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। এই খবর সম্প্রচার করি আমরা এবং তারপরেই দেখা গেল যে তৎপরতা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করা হয়। যিনি অভিযুক্ত কানাই নস্কর, তার খোঁজ শুরু করেছে পুলিশ এবং এলাকার বেশ কিছু তথ্য প্রমাণ ইতিমধ্যেই তাদের কাছে এসেছে। আর এখানেই প্রশ্ন উঠছে, দিনে দুপুরে যখন মাছের ভেড়ি করার জন্য একের পর এক এইভাবে ম্যানগ্রোভ গাছ কাটা হচ্ছে, স্থানীয় প্রশাসন, বন দপ্তর, সেচ দপ্তর, প্রত্যেকের অফিস রয়েছে, এখানে পিয়ালি বিট অফিস রয়েছে, সেখান থেকে বনকর্মীরা তারা এই রাস্তায় দিয়ে প্রতিদিনই তারা নজর রাখার কথা, তারা নজর দিচ্ছে না কেন? নিউজ 18 বাংলা খবর দেখানোর পরেই তৎপরতা দেখা গিয়েছে, কিন্তু আদেও কি এই ম্যানগ্রোভ কাটার কাজ বন্ধ থাকবে? সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। আচ্ছা, বেশ। আর এদিকে নওদায় এক ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তেজনা, আবাসিক ছাত্রী, তার মৃত্যু ঘিরে উত্তেজনা। কি ঘটেছিল এক্স্যাক্টলি, মৃত্যুর নেপথ্যেই বা কি কারণ? আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে, জানাবেন আরো ডিটেলে। প্রণব।
দেখো, এক বেসরকারি স্কুলের আবাসিক ছাত্রী অষ্টম শ্রেণীর সোয়ানা মণ্ডল হঠাৎ করে সকাল 9টার দিকে তার নিজের যে ঘরে, সেই ঘরে কিন্তু নিজের ওড়না দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ। এবার এরপরেই কিন্তু তোমার সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ সেই দেহ প্রথমে আমতলা, তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপরেই কিন্তু পরিবারের লোকদেরকে প্রায় ঘন্টা খানেক পর খবর দেওয়া হয়। এরা ক্ষোভে ফেটে পড়েন এবং তাদের অভিযোগ যে তাদের যে মেয়েকে খুন করেছে স্কুল কর্তৃপক্ষ এবং উপযুক্ত শাস্তির দাবিতে তারা সরব হয় এবং দেহ ময়নাতদন্ত করার পর নিয়ে গিয়ে সন্ধ্যাবেলাতে তোমার নওদা যে স্কুল রয়েছে, যে বেসরকারি স্কুল আছে, তার সামনের রাস্তায় রেখে রীতিমতনভাবে বিক্ষোভ দেখায় এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানাতে থাকে ওই আবাসিক স্কুলের। যদিও নওদা থানার পুলিশ প্রায় 20 মিনিট ধরে এই বিক্ষোভ চালে, নওদা থানার পুলিশ উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং গ্রেপ্তার করা হবে এই আশ্বাস দেওয়ার পরে কিন্তু সেই অবরোধ উঠে যায় এবং পরিবারের দাবি যে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরেই যেন যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে নওদা থানায়, তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, না নিলে তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও কিন্তু হুমকি দেওয়া হয়েছে। রুমেলা, এটা কি হয়েছিল সেটা আমাদের সঠিক জানা নেই। মিশন থেকে আমাদেরকে 11টার দিকে ফোন করে যে এরকম সোহানা অসুস্থ, এই বলে আমাদেরকে ফোন করে। তারপরে আমরা 10 মিনিট পরে আবার ফোন করে যে আমরা বহরমপুর মেডিকেলে নিয়ে চলে এসেছি। তার 20 মিনিট পরে আবার বলছে মারা গেছে বহরমপুরে। আমরা রাস্তা আসছি এই পরিস্থিতি মারা গেছে। ওদেরকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কি ঘটনা দিয়েছে, বান্ধবী ঝামেলা করেছে, করে গলায় দড়ি দিয়েছে তাই বলছে। আমাদের অনুমান যে মিশনই মারা গেছে, ওরা প্ল্যান মাফিক এখানে, তা নাহলে তো আমাকে জানাই তো 9:30 সময় ঘটনাটা ঘটছে, তাহলে তো আমরা জানাতে পারতো। 9:30 সময় আমার কলকে কল এলো। কল আসার পর আমি সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে এলাম, এসে দেখলাম যে গাড়িতে বাচ্চাকে তোলা হয়েছে। তারপর আমি এখানে বহরমপুর নিয়ে চলে এলাম। বহরমপুর নিয়ে এসে ডাক্তারবাবু দেখলেন, উনি ডিক্লেয়ার দিয়ে দিলেন। কারণটা এখনও পর্যন্ত সঠিক কারণ বুঝতে পারছি না, কেন ওই মেয়েটা এত ভালো, আপনাদের কি বলবো, মানে আমার যেন সন্তান হারালাম। আমি ওটা দেখিনি, কিন্তু আমার যারা ছিল, হ্যাঁ, ঝুলন্ত অবস্থায় নামিয়ে দিয়েছে সঙ্গে। তদন্ত হোক, তাতে কোনো আপত্তি নেই। তদন্ত হলে তো ভালো হলো। পরিবারের লোককে জানাতে যাবেন তাড়াহুড়ো করে, না আপনি পেশেন্টটাকে বাঁচাবেন, তার কোনটা করতে যাবে, মানে সেই পরিপ্রেক্ষিতে যদি ভুল হয়, ভুল হতে পারে। নিউজ 18 বাংলা, খবরের রংবাজি। কিন্তু খবরের রং বাছি না আমরা। আপমার্কেট শহর থেকে প্রান্তিক বাংলা, খবর মানে নিউজ 18 বাংলা। এবার নতুন রূপে আমরা ভাবি নতুন, ভাবনায় নতুন। নিউজ 18 বাংলা, খবরের নতুন ঠিকানা। 6 ডিসেম্বর সকাল 6টা থেকে বদলাচ্ছি আমরা। আয়ুর হিসেবে সেঞ্চুরি পার করে ফেলেছেন আর তারপরই জামিন পেলেন এক বন্দী। কেন তিনি জেলে গিয়েছিলেন? তার ভাইকে খুনের দায়, আর 104 বছর বয়সে অবশেষে জামিন। সেবক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো ডিটেলে জানাবেন সেবক। একদমই, দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত জেল মুক্তি হলো মালদহের শতায়ু বন্দী রসিক মণ্ডলের, এবং তিনি দীর্ঘদিন ধরেই মালদা জেলা সংশোধনাগারে ছিলেন। আজই তার মুক্তি হয় জেলখানা থেকে। 1988 সালে ভাইকে খুনের ঘটনায় যে প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল এই ব্যক্তির বিরুদ্ধে, তিনি প্রথমে মালদা জেলা আদালতে দোষী সাব্যস্ত হন, তার জেল হয়। তারপর উচ্চ আদালতেও একই সাজা বহাল থাকে, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর বাড়ির লোক এবং তিনি বারবারই দাবি করছিলেন তিনি নির্দোষ, এবং পরিযায়ী শ্রমিক ছেলেরা কাজ করে কয়েক লক্ষ টাকা খরচ করে মামলা লড়েন দিল্লিতে, সুপ্রিম কোর্টে, এবং অবশেষে তার জামিনের আবেদন হয়েছে, মঞ্জুর হয়েছে, এবং তাকে আজকে রীতিমতো ঘটা করে নিয়ে যাওয়া হয় বাড়িতে, এবং আত্মীয় স্বজন তারা সকলেই ইতিমধ্যে হাজির হয়ে গেছেন শতায়ু এই বিচারাধীন বন্দী যিনি মুক্তি পেলেন তাকে দেখতে। পরিবারের লোকজন বলছেন যে তাকে নাকি ফাঁসানো হয়েছিল, এটাই বিশ্বাস করেন তিনি। আর যখনই পরিবারের লোকজন দেখা করতে যেতেন, বারবারই আবেদন করতেন তিনি বাড়ি ফিরে যেতে চান। এখন এই 104 বছর বয়সে মুক্তি পেয়ে তিনি অবশেষে খুশি। বাকি জীবনটা তিনি পরিবার পরিজনের সঙ্গে কাটাতে চাইছেন, এবং পুরো বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে। এখনই আর নতুন করে কিন্তু তার জেলে যাওয়ারও আশঙ্কা নাই, এমনটাই বলছেন পরিবারের লোকজন, এবং বাবাকে অবশেষে বাড়ি ফিরে তারা। কত সালে জেলে ঢুকলেন মনে নাই? এখন আপনার বয়স কত মনে আছে? 100। কেমন লাগছে আজকে বেরিয়ে?
হ্যাঁ ভালো লাগছে। ভাই ভাই ঝগড়াঝাটি হয়ে গেছিল, মারপিটে বাবার নাম দিয়েছে। কাকে করেছিল? কাকা ছিল, নিজের কাকা, ভাই 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 জমি নিয়ে? জমি জায়গা নিয়ে। তোমার কাকা? আমার নিজের ওনার ভাই? ওনার ভাই। কাকা কি বেঁচে আছেন? সব মেরে গেছে, কাকা কাকি সব মেরে গেছে। তো কি বাবা নিউতে ছিল, বাবা মারি অনেকে মেরেছে, বাবা ফাঁসি দিয়েছে।